দুটো ঘটনা আজকে তোমাদের রাতের ঘুম ওড়াবে। আর একটি ফিডব্যাক, এই ফিডব্যাকটা শুধুমাত্র দেওয়া। অনেকেই আমাকে প্রশ্ন করো আমার এফবি থেকে অথবা ইউটিউব থেকে, নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত অনেক কিছু জানো না, যে আপনি কে, আপনি কি করেন, আপনি কি কোনো তান্ত্রিক, আপনি কি কোনো অ্যাস্ট্রোলজার, আপনি কি কিছু করেন কাজ। আজকে তাদের জন্য একটা ফিডব্যাক। সবাইকে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? কালকে মায়ের পুজো করেছি। তোমরা যারা যারা মায়ের নামে পুজো দিয়েছিলে, আমি সববার নাম গোত্র যারা দিয়েছো, যারা মায়ের নামে মূল্য পাঠিয়েছো, সববার পুজো খুব সুন্দরভাবে করেছি। আর সত্যি কথা বলতে বাড়িতে অনেকে এসেছিলো, খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। এবার আমি যাব আজকের প্রথম ঘটনায়। সাথে থাকো, একটা ফিডব্যাক আছে। ফিডব্যাকটা সবাইকে শুনতে হবে। সবাই শুনবে, যারা জানো তারা তো জানো, যারা আমাকে বিশেষ করে জানো না তারা আজকে অবাক হবে ফিডব্যাকটা দেখে। তো চলো আমরা ঘটনায় যাই। দুটো ঘটনার মধ্যে প্রথম ঘটনাটা যেটা আসে সুন্দরবন থেকে। আর সুন্দরবনের ঘটনাগুলো বেসিক্যালি আমার খুব পছন্দের হয়, আমার খুবই ভালো লাগে। কারণ সুন্দরবন আমি যাইনি, আমি দেশের কোনায় কোনায় এত প্রান্তে গেছি, সুন্দরবন কিন্তু আমার যাওয়া হয়নি। ওখান থেকে কিন্তু আমার প্রচুর ভিউয়ার্স আছে। আজকে সেরকমই এক ভিউয়ার্স আমাকে ঘটনাটা পাঠায়, দাদা ভাই। উনি বলেন যে আমাদের ছোট্ট থেকে আমার বাবা, আমি দেখেছি আমার শ্বশুরমশাই পর্যন্ত, মানে দাদাভাইয়ের বিয়ের পরের কথা বলছেন, উনিও পর্যন্ত জেলে। আমাদের পেশা হচ্ছে মাছ ধরা, আমরা সুন্দরবনে মাছ ধরি, আমরা জেলে। আমাদের জীবনের একটা সত্য ঘটনা আজকে আপনাকে শেয়ার করছি। অনেকেই সুন্দরবনের অনেক রকম ঘটনা শেয়ার করে, এগুলো আমরাও শুনি, আমরাও অনেক ঘটনা জানি। যার মধ্যে একটি ঘটনা, যে ঘটনাটা আমাদের একটা পরিবারে বিশাল বড় একটা রহস্য হয়ে রয়ে গেছে। জিনিসটা কি আমাদের সাথে ঘটেছিল, তবে এখন ঘটনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দাদা ভাইয়ের নাম হচ্ছে মানিক সাঁতরা। দাদাভাই বলেন আমার বাড়ি সুন্দরবন নোয়াখালী নামক একটি জায়গায়। দাদাভাই বলেন আমি যখন আমার বিয়ে হয়, সুন্দরবনেই একটি পরিবারে মেয়ের সাথে আমার বিয়ে দেয়। শ্বশুরমশাই বিয়ের পরে পরে আমাকে একদিন বললেন যে চলো জামাই, আমরা আজকে একত্রে দুজনে একটু অন্যদিকে আজকে মাছ ধরতে যাব, জাল ফেলবো। তো শ্বশুরমশাইয়ের কথা আমি না করতে পারিনি। কারণ না করার কথা বলছি, কারণ আমি যখন বিয়ে করি তখন আমি কিন্তু ওই মাছ ধরার যে পেশাটা ছিল ওটা আমি ছেড়ে দিয়ে আমি একটা স্থানীয় দোকান করি, আমি দোকান চালাতাম। তো দেখো, রক্তে যখন রয়েছে মাছ ধরা, আমি জেলে নামেই পরিচিত। আর শ্বশুরমশাইও কিন্তু তাদের বংশও জেলে। তো আমি ওনাকে না করতে পারলাম না, আমি ওনাকে বললাম আজ্ঞে বাবা আমি যাব। শ্বশুরমশাই একটা দিন আমাকে দিলেন, এই সময় যাব, কারণ ওই সময় না মাছের একটা ঝাঁক থাকে, তাদের একটা সময় থাকে মাছ ধরার। তো সেরকমভাবেই সেই দিনটায় আমরা কিন্তু যাব, শ্বশুরমশাই, আমি আর আমারই এলাকার একটি ছেলে। খুব ভালো কথা, আমরা তিনজনে সেই দিন বেরিয়ে পড়ি। আকাশে কালো মেঘ। আজ থেকে প্রায় ঘটনাটা 7 থেকে 7.5 বছর আগের ঘটনা। ঠিক সেম বর্ষার সময় ঘটনাটা ঘটে। বর্ষা মানেই কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আলো, কখনো ছায়ার খেলা চলে। আর যেটা যখন তুমি জল আর আকাশের মাঝামাঝি তুমি থাকবে, সেই একটা অনুভূতি যারা দেখেছো, অনুভব করেছো, তাদের থেকে বেটার কেউ জানবে না। যেরকম আমরা সমুদ্রে ঘুরতে গেলে অনেক সময় দেখি যে কখনো মেঘ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, সমুদ্রটা যেন সুন্দর থেকে আরও সুন্দরতর হয়ে উঠেছে। ঠিক সেই রকমভাবেই আমি কিন্তু আমার শ্বশুর বাবাজি আর পাড়ার একটি ছেলেকে নিয়ে আমি যাই। আমরা প্রথমে অনেকগুলো জাল ফেলি, কিন্তু জালে আমাদের সেরকম আশা অনুরূপ কোনো মাছ পড়েনি। শ্বশুরমশাই একটু মুখ ভার,
কারণ পেশাটা তো আমি ছেড়ে দিয়েছি। শ্বশুরমশাই তখনও ৭৭ বছর বয়স, ৭৭+, তখনও উনি কিন্তু মাছ ধরেন। এই না যে মাছ ধরে উনি ওটা বিক্রি করেন, ওনার একটা সময় ওটা পেশা ছিল, এখন ওনার নেশা। যেই মাছটা উনি ধরেন সেই মাছটা বাড়িতে রান্না হয়, কারণ ওই ছোট্ট থেকে উনিও ওনার বাবার সাথে ওই মাছ নিয়ে এসেই খেতেন। বাইরে দিয়ে মাছ কিনে খাওয়া ওনাদের ওটা কোনোভাবেই প্রশ্রয় ওনারা করতে পারেন না। সেখানে গিয়ে কোনো মাছ পাইনি। একটা চরে আমাকে শ্বশুরমশাই বললেন, জামাই আমরা ওই পাড়ে ওই চরে যাব। ওই চরে সাধারণত স্থানীয় যারা নৌকা নিয়ে যায় মাছ ধরতে, তারা কিন্তু যায় না। তারা যায় না কারণ ওইদিকে বাঘের কুমিরের ভয় আছে। তবুও শ্বশুরমশাই বললেন যে ওই পাড়েই আমরা চরে গিয়ে ওখানে আমরা চিংড়ি ধরবো, কিছু তো ধরে আনতে হবে বাড়ির জন্য। আমি তখন বললাম যে বাবা, আপনি যে ওইদিকে যাবেন বলছেন, ওইদিকে তো সচরাচর মানুষ তো যায় না, কারণ ওই পাড়ে বিশেষ করে বাঘ, তারপরে কুমিরের ভয় থাকে, ওইদিকে মানুষ যায় না। তো তখন আমাকে শ্বশুরমশাই বললেন, না, সন্ধে হওয়ার আগে একবার ওখানে যাব। এত বছর ধরে মাছ ধরি, আমি তো এর আগে গেছি, ওখানে প্রচুর চিংড়ি কাঁকড়া পাওয়া যায়। চলো, খালি হাতে বাড়ি ফিরবো না, এটাই হবে লাস্ট। যদি না হয় তাহলে বাড়ি চলে যাব, আর হলে তো ভালোই। তো বাবার কথা তো ফেলা যাবে না, শ্বশুরমশাই বলে কথা। আমি বললাম ঠিক আছে চলুন। আমি গেলাম। এইবার ঘটনাটা ঘটলো, যখন ওখানে গেলাম, আমি আর যে ছেলেটি ছিলাম, আমার শ্বশুরমশাইয়ের যেটুকুনি বয়স হয়েছে, কিন্তু বয়স হয়েছে আমার কথায়, ওনার কথায় না। উনি বললেন আমি নামবো। আমি বললাম না, আপনাকে নামতে হবে না, আপনি বাবা নৌকাতেই থাকেন। আমি আর ওই যে আমার পাড়ার ছেলেটিকে নিয়ে গেছি, আমরা দুজন নামি, নেমে আমরা ওখান থেকে জাল টানবো। ক্যাকড়া বা বাবা বলছেন যখন, অবশ্যই তখন চিংড়ি মাছ তো পাবোই। প্রথম যখন জালটা টানি, বেশ আশাস্বরূপ, আমরা ভাবতেও পারিনি যে আমরা সত্যি সত্যি পাবো। আমরা কিন্তু সত্যি বড় 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 সাইজের ক্যাকড়া পাই, সাথে কিন্তু আমরা চিংড়ি মাছও বড় বড় চিংড়ি পাই। হ্যাঁ, হয়তো চিংড়ি মাছ আমরা 20-30টা পাই, ওটা আমাদের জন্য অনেক, যেখানে আমরা সারা দিন ঘুরে পাইনি। আর আমরা ক্যাকড়া পাই 5-6টা প্রথমেই। আর এইটা প্রত্যেকটা মানুষের একটা নেচার, যেখানে গিয়ে তুমি পাচ্ছ, সারাদিন ঘুরে তুমি কিছু পাওনি, তো সেখানে তোমার মনে হবে যে যাওয়ার আগে আর একবার চেষ্টা করি, হতে পারে আরও পাবো। তো সেই ভেবে আমাকে শ্বশুরমশাই বললেন যে দেখো, আর যাওয়ার দরকার নেই, চলো, যা হয়েছে কমসে কম বাড়িতে খাবার মতো হয়ে গেছে। কিন্তু আমি বায়না করলাম আর একবার বাবা জাল টানবো, একটু বড় করে চওড়া করে জায়গা নিয়ে একটু জাল টানি, যদি এবার যা উঠবে উঠবে, একবার যখন উঠেছে অবশ্যই উঠবে, আমরা চলে যাব। তখন শ্বশুরমশাই বললেন যে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে যাও, তুমি জাল টানো। সত্যি কথা বলতে বাবার কথা মতো আমি কিন্তু ওই ছেলেটিকে নিয়ে আবার জাল টানি। যখন আমি জাল টানলাম, সাথে ক্যাকড়া পাই, সাথে ছোট ছোট কিছু খয়রা মাছ পাই, আর সাথে চিংড়ি মাছও পাই। ওর সাথে একটা হাতের মেয়েদের বালা পাই, একটা হাতের মেয়েদের বালা, যেটার রং ঠিক সোনাটে। আমি দেখে অবাক হলাম, এরকম সচরাচর যে পাইনি বা কেউ পাইনি এটা না, বহু বছরের অভিজ্ঞতা, এরকম ছোটো ছাটা অভিজ্ঞতা পাওয়ার আছে। রূপো, বেশিরভাগ ইমিটেশন এরকম পাওয়া যায়, সোনাটা সেরকমভাবে না হলে হয়তো অন্য কেউ পেয়েছে, কিন্তু এরকম রূপো টুপো অনেক সময় পায়ের তোড়া এগুলো পাওয়া যায়। তো যখন শ্বশুরমশাই জালটা তুলছেন, জলে ঝাঁকিয়ে নিয়ে ধুয়ে, তখন শ্বশুরমশাই বললেন, এ কি, এর মধ্যে তো মেয়েদের একটা চুড়ি আছে, তা মোটা একটু, মানে চুড়ি না, ওটা বালা টাইপের। তো আমি তখন উঠলাম, যে ছেলেটি ছিল সে উঠল। তো অনেক করে আমরা মাছটা সাইড রেখে, বালাটা দেখেই মনে হচ্ছিল ওটা স্বর্ণের, সোনার বালা, বেশ মোটা, পুরনো ডিজাইন করা, যার মধ্যে মানে বালি কাদা মাটি ঠেসে বসে গেছে। কিভাবে উঠেছে জানি না, হয়তো কাদার মধ্যে বসেছিল, আমরা হাঁটছিলাম, হয়তো ওখানেই উঠে গেছে জালে, হতে পারে, জানি না।
আমাকে আমার শ্বশুরমশাই বললেন যে জামাই, এটা জলে ধুয়ে ভালো করে তুমি একটা সাইডে রাখো, তারপর আমরা জাল থেকে একে একে কাঁকড়া, মাছ, খয়রা, যেগুলো চিংড়ি পেয়েছিলাম সব ছাড়িয়ে নিই। বেশ অনেকটা পাই, প্রায় 2.5 কিলো মতো দুবারেই আমরা জাল টেনে পেয়ে যাই মাছ। আমরা সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসি। এইবার যেই বালাটা পেয়েছিলাম, যেটা স্বর্ণের কালারের, পুরো সোনাটে রঙের, সেই বালাটা আমরা নিয়ে এসে শ্বশুরমশাই বাড়িতে নিয়ে যান। শ্বশুরমশাই নিয়ে যাওয়ার পর, যেহেতু নাকি আমার শাশুড়ি মা নেই, বাড়িতে মহিলা কেউ নেই, শ্বশুরমশাই অনেক ঘষে টুসে দেখে বলল, এখন কোনো স্বর্ণকারের কাছে গিয়ে দেখার থেকে যাই হোক, এটা তুমি নিয়ে যাও, আমার মেয়েকে দিয়ে দেবে। মানে আমার স্ত্রী ওনার মেয়ে। তো আমি সেটা পকেটে ভরে নিয়ে বাড়িতে আসি, সাথে কিছু মাছও আমাকে শ্বশুরমশাই দেন। কারণ শ্বশুরমশাই তো অত মাছ খাবেন না, উনি তো একা, ওনার দাদা আছে, মানে আমার যে শ্বশুরমশাইয়ের দাদার কথা বলছি, বয়স্ক, ওনারও কিন্তু কোনো মানে সন্তান নেই, বউ নেই। বউ ছিল ওনার, কিন্তু কোনো সন্তান নেই, উনি নিঃসন্তান। আমার শ্বশুরমশাইয়ের একটি মাত্র মেয়ে, সেই বাড়ির আদরের মেয়ে। তো আমার শ্বশুরমশাই বলল, এত মাছ আমি কি করব, আর এখন তো আমার ওইটা জীবিকা সেরকম না, আমি খাবার জন্য কটা ক্যাকড়া, কটা মানে চিংড়ি মাছ রাখি, ওই মানে দাদাকেও দেবেন, মানে বাবার যে দাদা। তো আমি বললাম ঠিক আছে। আমি নিয়ে এসে মাছগুলো আমার বউকে দিই। তো ও তো দেখে খুব খুশি, কারণ বাবার সাথে প্রথম আমি মাছ ধরতে গেছি, যদি মাছ না ওঠে বাবা বলতো, এই জামাইয়ের আয়ুষ্য ভালো না, জামাইকে নিয়ে গেলাম, কোনো মাছই পাইনি। তার জন্য আমার বউ খুব চিন্তা করছিল, যতই হোক। তো বউ দেখে খুব খুশি হয়। আমি ওকে তখন ওই পকেট থেকে স্বর্ণের রঙের যে চুড়িটা ওকে আমি দিলাম। ও আমাকে বললে, এইটা তুমি কোথা থেকে আনলে? আমি তখন বললাম, আরে আর বলো না, আজকে প্রথমবার যখন জাল টানি তখন কিছু ওই ক্যাকড়া আর চিংড়ি পেয়েছিলাম, বাবা না করছিল দ্বিতীয়বার টানাতে, তখন ওই কিছু খয়রা, চিংড়ি, ক্যাকড়ার সাথে এই বালা বা চুড়ি মেয়েদের ওঠে, এটা বাবা বললো আমি কি করব, বাড়িতে নিয়ে গিয়ে ঘষাঘষি করলো, অন্য তো কালার উঠছে না, ইমিটেশন হলে জলে থেকে রঙটা ডিসকালার হয়ে যেত, মনে হয় এটা স্বর্ণের মানে সোনার, আর সোনার হলে ওটা লাখ টাকা দাম ওই সময়। তো মেখে দেয়, বলছে আমাকে, ম্যাডাম আমি কি বলবো, বাড়িতে নিয়ে গিয়ে আমি আমার বউকে দিই। ও গ্রামের মেয়ে তো, ও নিয়ে না হাতে গলিয়ে দিল, হাতে গলায় গলিয়ে বলছে, দেখো যেন ওরই মাপের একদম যার ছিল, মানে ওরই যেরকম চেহারা, ছিপছিপে রোগাটে, ঠিক ওই রকমই। তা আমি বললাম, যাকগে, ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন, বিয়ের পরে পরে তো তোমাকে কিছুই দিতে পারিনি, ঈশ্বরই হয়তো দিয়েছে, আমার হাত দিয়ে তুমি এটা পরো। ও না পড়ে থাকে, ঠিক সপ্তাহ 13 সপ্তাহ, 13 সপ্তাহ পর ওর হঠাৎ করে বলে, আমার গা হাত পা খুব ব্যথা করছে। 13 সপ্তাহ পর গা হাত পা খুব ব্যথা করছে। তা আমি বললাম, কেন গা হাত পা ব্যথা করছে কেন তোমার, হঠাৎ কি হয়েছে? তখন আমাকে বলল যে জানি না, আর ওর না কোনো শারীরিক ওরকম কোনো অসুখ মানে রোগ টোগ ওর নেই। এবার একটা সত্যি চিন্তা হয়, একটা সুস্থ মানুষ, এবার তার মধ্যে তখনও সবে কনসেপ্ট করেছে, ওর সবে তখন পুয়াতি মানুষ, আর গা হাত পা ব্যথা করছে। আমি ভাবলাম হয়তো যে এরকম সময় তো হয়, শুনেছি। তো মানে অবিলম্বে আমি ওকে নিয়ে সাথে সাথে ডাক্তারের কাছে যাই। ডাক্তার ওর পরীক্ষা করে, চিকিৎসা রিপোর্ট টিপোর্ট সব করে। 2-3 দিন পর রিপোর্টগুলো পাই না, ওর শরীরে তো কোনো সমস্যা নেই, ও একদম ফিট অ্যান্ড ফাইন। তাহলে হঠাৎ করে ওর ব্যথা শুরু হলো। এইবার পাড়ার কিছু মহিলারা যারা আমাদের ভালো চান, তো আমার মা, তারা সবসময় ওকে বলতো, হাতের মধ্যে তুই এই বালাটা পরে আছিস, মানে সবার না নজর যেত ওই বালাটার দিকে, আর সবাই ওকে বলতো যে এই বালাটা কুড়িয়ে পাওয়া, সবাই তখন মোটামুটি জেনে গেছে, সবাই বলতো যেটা পড়িস না, কিভাবে এই বালাটা মানে নদীতে এসছে, পড়িস না, হতে পারে কুমিরে খেয়ে নিয়েছে, হতে পারে বাঘ নিয়ে চলে গেছে, হতে পারে যার জিনিস সে জলে ডুবে মারা।
তখন সবাই বলছে এটা অনেক কিছুই হতে পারে, চুড়িটা পরে থেকো না তুমি, ওর থেকে ভালো তুমি চুড়িটা খুলে ফেলো। কিন্তু ওই যে স্বর্ণের চুড়িটা পড়েছে, এবার দাদাভাই বলছেন যে ওকে আমিও বলি, ও না মানে একটা চুড়িটার কথা খোলার কথা বললেই ও যেন রেগে যায়, কিরকম একটা হয়ে যায়। তো সত্যি কথা বলতে একটা সময় আমরা না অতটা গা করিনি, পোয়াতি মানুষ, হয়তো এখন অনেক রকম মুড সুইং হয়, হতে পারে ওরকম কিছু একটা প্রবলেম হচ্ছে, সব কিছু তো তখন বুঝতে পারছি না। তো সত্যি কথা বলতে ও না মানে দিনে 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 খুব অ্যাগ্রেসিভ ভাব ওর মধ্যে চলে আসে। মানে ওকে কিছু বলতে গেলে ও রেগে যেত, বিশেষ করে চুরি নিয়ে কোনো রকম আলোচনা করা যেত না ওর সামনে, মানে এতটাই রেগে যেত। ও পারলে মানে তেড়ে মানে আমাদেরকে এসে মেরেই দেয়, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা না তখন, ও যেতুনি পুয়াতি, সেরকমভাবে আমি বাড়ির মাকে বললাম যে ওকে কিছু বলো না, আশেপাশের লোককে বললাম যে কাকিমা জেঠিমা আপনারা হাত জোর করে বললাম খারাপ মনে করবেন না, আপনারা তো মা, এই সময় তো অনেক রকমের অনেক কিছু হয় বোঝেন, আপনারা ওকে আশীর্বাদ করুন যাতে ভালোই ভালোই আমাদের বাচ্চাটা হয়ে যায়, ও পড়ে আছে থাক। এবার একটা সময় আসে, আমরা সবাই জানি যারা মা হয়েছি, এখানে যারা মা আছো ঘটনা শুনছো, যে যখন বেবি ডেলিভারি হওয়ার টাইম হয় তখন কিন্তু ওই হাত থেকে মোটামুটি যা থাকে ওগুলো অর্নামেন্ট, সোনা বলো, কানের বলো, হাতে বলো, শাঁকা পলাটা থাকে, এছাড়া কিন্তু সব কিন্তু খুলে নিয়ে যেতে বলে ডক্টররাই। তো আমাদেরকেও সেরকম কিন্তু সব কিছু খুলে নিয়ে যেতে বলা হয়েছিল। এবার আমিও সেরকমভাবেই ওকে আমি বললাম যে তুমি সব খোলো। ও গলায় একটা পাতলার উপর হার ছিল, কানে দুটো সোনার কানের ছিল, খুলে দিল। তো হাতের চুড়িটা আমি ওকে খোলাতে পারি না, আমি ওকে বলছি দেখো খোলো, ডক্টর তো বলেছে সব কিছু খুলে যেতে, খুলে ফেলো। ও হাতের ওই চুড়ি খুলবে না, বলছে না আমি হসপিটালে যাব না, মানে ওর বাচ্চার দরকার নেই, ওর বাচ্চা ডেলিভারির দরকার নেই, ও চুড়ি খুলবে না। আমি প্রচণ্ড রাগ হয়ে জোর করে, আমি জানি ওটা করা উচিত হয়নি, ওই সময় ও ওরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি রাগে ও চুড়িটা টেনে আমি হাত থেকে খুলে নিই। এইবার চুড়িটা যখন আমি খুলে নিই, ওর যে বিকট একটা ব্যবহার ওই সময়, তার মধ্যে ওর লেবার পেন স্টার্ট হয়ে গেছে। ওর ওর মানে ওই সিচুয়েশানে আমরা বুঝতে পারছি না ও চুড়িটা খুলে নেওয়ার জন্য করছে, না অ্যাকচুয়ালিও ওর মানে বাচ্চাটা হওয়ার সময় হয়ে এসছে বলে করছে, আমরা কিছু বুঝে উঠতে পারছি না। কোনো রকমে ওকে নিয়ে গিয়ে আমরা অ্যাডমিটটা করি, করার পর দুদিন পর ওর বেবি হয়, ছেলে হয়। তো আমরা যাই, ও চুপচাপ কারোর সাথে কথা বলছে না, একদম শান্ত হয়ে গেছে, যেরকম একটা মা হয় ঠিক সেই রকম। এবার ঘটনাটা ঘটলো যখন ওকে বাড়িতে ডিসচার্জ করলো, বাড়ি আসলো। বাড়িতে আসার পর প্রথমেই মানে বাচ্চা তো ছিল আমার মায়ের কাছে, মা নিয়ে আসছে, ও প্রথমে এসেই বলছে আমার ওই বালাটা দাও। খুব ভালো শান্ত মাথায় কাম হয়ে বলছে আমার ওই বালাটা দাও। এইবার ওই বালাটা যখনই ও এসে চায়, আমাদের একটা কিছু খটকা লাগে, ওই বালা ওকে দেওয়া যাবে না, যাই হয়ে যাক ওই বালা দেওয়া যাবে না। তো তখন আমি বললাম দেখো তুমি শান্ত হও, তোমাকে একটা কথা বলবো। বলছে কি? আগে বালা দাও পড়ি, তারপর আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, তারপর আমি দুপুরবেলা সব শুনবো। আমি বললাম আগে তুমি শোনো, আচ্ছা বালা আমি পরে দেবো, বালার বিষয়ে কথা, তুমি আগে একটু স্নান টান করে পরিষ্কার হও, হয়ে তুমি বসো দুটো খাও। মা তো রান্না করেছিল। যাই হোক ওকে মানে খুব বুঝিয়ে ঠুজিয়ে জোর করে, সব বাড়ি ভর্তি লোক বাচ্চা দেখতে এসছে, ওকে খাওয়ানো হয়। খাওয়ানোর পর ও খাবার খেয়ে জলটাকেই বলছে আমার বালাটা দাও। আমি হাতে, আমার হাতটা দেখো কীরকম ফাঁকা, মানে হাতটা এরকম দেখাচ্ছে আর হাতটা নিজের হাতে এরকম বোলাচ্ছে, আমার হাতটা দেখো পুরো ফাঁকা, আমাকে বালাটা দাও আমি হাতে পরি। সে একটা না অদ্ভুত বিহেভিয়ার করছে। ম্যাডাম আমি বলে বোঝাতে পারবো না, আমি অন দ্য স্পট ওখানে দাঁড়িয়ে এগুলো দেখছি। আমি তখন ওকে বললাম জানো তো এই হসপিটালে দেওয়ার পর টাকা পয়সা তো আমি কোনো জায়গা দিয়ে তুলতে পারিনি, আমি ওই বালাটা সোনার ছিল বিক্রি করে দিয়েছি। যেই বলেছি খাটের মধ্যে
মানে একটা ঝুড়ি রাখা ছিল, ওর মধ্যে কিছু ফল ছিল, ও লাথি মেরে ফেলে দিল ওরকম অবস্থায়। যার কালকে বেবি হয়েছে সে লাথি মেরে পরের দিন ফলের ঝুড়িটা ফেলে দিল, ঘরের মধ্যে তাণ্ডব করছে। এইবার ও তখন ওই সময় এরকম অবস্থা, মানে তখন তো বলতে গেলে একটা অসুখ চলে, ও তো পিরিয়ডস হয়েছে। মানে আমি ওকে নিয়ে যে কোনো তান্ত্রিক বা ওঝার কাছে যাব, যেতেও পারছি না, কারণ ওরকম শরীরে নিয়েও যেতে পারবো না। সেই কি করছে ঘরের মধ্যে। লাস্টে আমার যিনি মা, উনি পাড়ার কিছু মহিলা বলল, এই বালা বা চুড়ি যেটা পেয়েছো এইটা দিয়ে হচ্ছে তোমার ঘরের সর্বনাশ। ও বাচ্চা ধরছেই না, বাচ্চা কাঁদছে, না দুধ পান করাচ্ছে, না বাচ্চাকে চুপ করাচ্ছে, না কোলে নিচ্ছে। ওর হচ্ছে চুড়ি। কোন জায়গায় তুমি চুড়ি বিক্রি করেছো, আমাকে নিয়ে চলো। আমি বললাম, নিয়ে গিয়ে তোমায় কী করব? চুড়িটা আনতে গেলে ও রেখেছে কি ভেঙে দিয়েছে, বিক্রি করে দিয়েছে জানি না, আনতে গেলে তো তাকে টাকা দিতে হবে। আমি চুড়ি রেখে 25,000 টাকা নিয়েছি, আমি তো খরচা করে ফেলেছি তোমার পেছনে, কোথা দিয়ে দেবো? কোনো মতে শোনে না। পাড়ার কিছু কাকিমা জেঠিমা, আমার শাশুড়ি বলছে, আমার মা, নিজের মা, সবাই মিলে, মানে একজন ওখানে বয়স্ক এক মহিলা আছেন যিনি এসব ঝাড়ফুঁক কাজ করান, ওনাকে বাড়িতে নিয়ে আসেন। উনি আসবেন না, ওনাকে জোর করে নিয়ে আসেন, কারণ উনি বয়স্ততার কারণে এসব কাজ উনি করেন বাড়িতে গেলে, কিন্তু কারোর বাড়ি উনি যান না, আগে যেত। ওনাকে ধরে আনা হয়, ওনাকে অনেক করে বুঝিয়ে সুজিয়ে বলা হয় যে নাহলে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে, বাচ্চাটা মায়ের বুকে দুধ পাচ্ছে না, মায়ের স্নেহ পাচ্ছে না। ওর মা তো অ্যাকচুয়ালি ওরকম না, মানে আমার বউ তো ওরকম না, ও তো এরকম করছে কেন জানি না। যাই হোক, ওই যে বয়স্ক মা, ওনাকে নিয়ে আসার পর উনি দেখে বলল যে এর মধ্যে তোদের ঘরে যেটা আছে সেটা এই খুনি নিয়ে গে জলে ফেলে দিয়ায়, নদীতে ফেলে দিয়ায়, নদীর জিনিস নদীতে দিয়ায়। তখন আমার বউ অজ্ঞান, ওই বয়স্ক মহিলা ঢুকেছে, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, মাথা এরকম করে বালিশের মধ্যে চুল পুরো ফেলে পড়ে গেল, মানে ওর কোনো সেন্স নেই। তখন বলল ও পড়ে যায়নি, ও শরীরের মধ্যে ঘরে আসতে এসে গেছে, মানে হসপিটালে ভালো ছিল, বাড়িতে এসছে, বাড়িতে ওইটা রাখা আছে। আর ওইটার সাথে ওই যে বালাটা, ওই সোনার বালাটার সাথে জিনিস আছে, ওটা শুধু মানে কোনো একটা স্বর্ণের বালা বা চুড়ি না, ওর সাথে জিনিস রয়েছে, ওটা একটা কাজ করা। তখন বলল, যা ফেলে দিয়ায়, যা, শুধু হাতে ধরবি না, আমি তাবিজ দিচ্ছি। উনি তাবিজ দেয়, সেই মা, বয়স্ক মা যিনি আসেন, যিনি এসব কাজ করতেন, সেই তাবিজ পরে বালা নিয়ে সেই বালা গিয়ে জলে ফেলে দিয়ে আসে। ও মা বলে, ম্যাডাম আমি বলে বোঝাতে পারবো না এটা চমৎকার না আমাদের সাথে স্বপ্ন হলেও কিছুই জানি না। আমাদের ওই বয়স্ক মা যিনি এসেছিলেন বলেছিলেন যে তোরা এই বালার কথা ওর সামনে কোনোদিন বলবি না, ও ঘুম থেকে উঠলে বালার কথা ওর মনেই থাকবে না। ও যখন ঘুম থেকে উঠেছে ওর বালার কথা কিছু মনেই নেই, কিচ্ছু মনে নেই। ও আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ওই বালা যে ওর কাছে ছিল, ও যে পড়েছিল বা কিছু, ও দিব্যি ওর বাচ্চাকে মানুষ করছে। আমাদের বাচ্চা আজকে 7 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ওর মনে নেই যে সত্যি সত্যি ওর কাছে কিছু ছিল যেটা জল থেকে এনে ওকে পরিয়েছিলাম, আর ও তার জন্য এরম এরম করেছিল, কিচ্ছু মনে নেই। ওর বাচ্চা মানে আমাদের ছেলে, ওর প্রাণ, ওর কোনো কিছু মনে নেই। এই ছিল আমাদের দাদা ভাইয়ের ঘটনাটা। কেমন লাগলো বলো? এবার আমি তোমাদেরকে ভয়েসটা বলবো, শোনো, সাথে একটা সারপ্রাইজ তোমাদের কাছে থাকবে। যে বোন আমাকে ফিডব্যাক দিয়েছে, সেই বোনের দিদির মেয়ের প্রায় 4-5 বছরের ওপর বিয়ে হয়, বেবি কনসেপ্ট করতো, বেবি কোনো কারণে নষ্ট হয়ে যেত, মারা যেত। আমার কাছ থেকে যোগাযোগ করে মায়ের আশীর্বাদ পড়ে তার সন্তান হয়। প্রথম ছবি তুলে আমাকে পাঠায় বাচ্চাটির, আমি তোমাদেরও দেখাবো। আজকে ওর মাত্র 4 দিন বয়স। আমি বলবো সবাই বড় মায়ের কাছে বাচ্চাটার জন্য, কমসে কম বাচ্চাটার জন্য তোমরা আশীর্বাদ করো, যেন সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। ফিডব্যাকটা আমি দেব, কারণ অনেকেই, প্রথমেই বললাম,
অনেকেই বোঝো না, আমি কখনো আমার পরিচয় দিই না, আমি আমার চেম্বার করি না, কারণ আমি এটা বিজনেস করতেই চাই না। আমি আগেও বলেছি, যারা আসো, যারা কাজ করতে পারো আমার কাছে, আমি তাদের জন্য শুধু করি। আমি চেম্বার করি না এই কারণে যে যাতে আমি চেম্বার করলে চেম্বারের খরচা দিতে হবে, তোমাদের কাছ থেকেই দেবো, আর সেইটা আমার মনে হবে যেন আমি বিজনেস খুলে বসেছি। সেটা আমি করতে চাই না। এটা আমার মায়ের আশীর্বাদ। তোমরা দেখো আর শোনো, যাও। আমাদের সোনা দিদি তো সোনা দিদি, সোনা দিদির কথা যতই বলবো কম হয়ে যাবে। হুম। আর তারপরে তো বড় মা তো আছেই। বড় মার আশীর্বাদ ছাড়া কোনোদিন কোনো কিছু হয় না। আর বড় মার আশীর্বাদ ছাড়া কোনো ভাবে কোনো কিছুতে আগানো যায় না। তো আমার দিদির মেয়ে আজ যেই 4-5 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ওর কনসিভ করছিল না, মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তারপরে মায়ের আশীর্বাদ নিয়ে দিদির মেয়ের ঘরে ছেলে এসেছে, দুজনেই ভালো আছে। সোনা দিদি তুমি তো জানো, নাতি হয়েছে, দিদির মেয়ের ঘরের ছেলে হয়েছে, সবই তো বড় মার আশীর্বাদ। হ্যাঁ। আর সোনা দিদির কথা যতই বলি না কেন তা তো কম হয়ে যাবে। তো বড় মার আশীর্বাদে দিদির মেয়ের ছেলে হয়েছে, দুজনেই সুস্থ স্বাভাবিক আছে, ভালো রয়েছে। এই যে বড় মার আশীর্বাদ সবাইকে দেখিও দিদি, তোমার দর্শককে। হুম। বড় মার আশীর্বাদটা একটু দেখিও। তো জয় বড় মায়ের জয়। দর্শক বন্ধুরা, সবাই শুনলে বোনের কথা, বাচ্চাটাকেও তোমরা 2 হাত জোর করে আশীর্বাদ করলে, বড় মায়ের আশীর্বাদ ধারণ করে আমাদের ছোট্ট ফুটফুটে ছেলে সন্তানটি পৃথিবীর বুকে এসছে, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। এরকম প্রচুর বোনের আমি কাজ করে দিয়েছি। এরকম প্রচুর বোন আছে যারা মেদিনীপুর সাইড থেকে, তারপরে মুর্শিদাবাদ থেকে, আরও অনেক জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করেছিল। দিদিভাই, বহু জায়গায় গেছি, শুধু টাকা নষ্ট করেছি, বহু ডাক্তার দেখিয়েছি, লাস্টে তো একজন বলেই দিয়েছিল যে তোমার বাচ্চাই হবে না। আর সে আজকে নিজের বুকে তার সন্তানকে নিয়ে ঘুমায়। এটাই হচ্ছে আমার মায়ের আশীর্বাদ। এবার আমরা যাব দ্বিতীয় ঘটনায়। চলো দ্বিতীয় ঘটনা শুনি। আর কালকে আর একটা ফিডব্যাক তোমাদের শেয়ার করব। ফিডব্যাকগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এগুলো করা খুব দরকার। তাহলে পরে তোমরা এসে আমাকে প্রশ্ন করবে না। কিছু কিছু মানুষ করে তো। যাই হোক, যারা শুনছো তোমরাও বুঝে নাও যে আমি খুব খুব তোমাদের মতো সাধারণই, কিন্তু মায়ের হাতটা আমার মাথার উপরে আছে, এই যা, আর কিছু না। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা বলি, শোনো। দ্বিতীয় ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা খড়দায়। ঘটনাটা ঘটে খুব মানে ক্রিপি একটা ঘটনা। আমাকে যে বোন ঘটনাটা বলে, বোন বলছে, দিদি আমি প্রত্যেক দিন 7:30-8টার সময় শিয়ালদা থেকে বাড়ি ফিরি। আমার বাড়ি খড়দায়। খড়দায় কোনো একটা নগর, জায়গাটার নাম বিবেকনগর বা এরকম কোনো একটা জায়গায় বলেছিল। আমার ঠিক জায়গাটা মনে নেই, কিন্তু খড়দায় প্রত্যেক দিন আসে বাড়িতে। বলছে, দিদি খুব ভালো করে মনে আছে, শীতকাল ছিল, প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা। 2015 কি 16-র ঘটনাটা, না 2015-র ঘটনা। বলছে, দিদি আমি প্রত্যেক দিন যেরকম যাতায়াত করি, আমি শিয়ালদায় কাজে যেতাম, একটা অফিসে আমি কাজ করতাম। অফিসের কথা এখানে আমি কিছু বললাম না। তো খুব মানে কম টাকা মাইনে দিত দিদি। আর যেখানে আমার বাবা ছিল না, বাড়িতে বসে প্রথমে আমি টিউশন পড়াতাম। টিউশন পড়িয়ে আমি দেখতাম মোটামুটি মাসের শেষে আমি যা টাকা পেতাম, সেই দিয়ে গ্যাসটা ঘরে কোনো রকম, আর ওই 10-12 দিনের হয়তো মাছ না নিলে সবজিটা বাজার হতো, তারপর চাল রয়েছে, তেল রয়েছে, পুরো মাসটা রয়েছে, 22টা দিন রয়েছে। তারপরে ডাক্তার, মায়ের টুকটাক ওষুধ লাগে, বয়স হয়েছে। তো অনেককে কাজের কথা বলে বলে আমাদের ওখানে একজন দোকান আছে কাকু, ওই কাকু আমাকে একদিন ডেকে বলল যে, শোন, ওর ডাক নামটা আমি বলছি, এখানে ভালো নামটা বলছি না, ডাক নাম হচ্ছে নিপু, মেয়েটার নাম, বোনটার নাম নিপু। বলছে, শোন নিপু, শিয়ালদায় একটা প্রাইভেট ফার্মে কাজ আছে, কাজটা করবি? তো বোন বলেছে, হ্যাঁ আমি করব। বলছে, দেখ বেশি টাকা স্যালারি দেবে না, তবে তুই যা ঘুরে ঘুরে টিউশনি করাস তার থেকে তুই মোটামুটি ডবল টাকা পাবি। বোন বলছে, ঠিক আছে।
বোনকে ওই দোকানের যে কাকুটা সেই নিয়ে যায়। বললাম না, এখনো ভালো মানুষ আশেপাশে অনেক আছে, ভালো মানুষ অনেক আছে। নিয়ে যায়, নিয়ে গিয়ে বোনকে ওই যে প্রাইভেট যে কোম্পানি সেখানে একটা কাজে ওকে লাগিয়ে দেয়। বোন বলছে, দিদি ওইখানে মোটামুটি যা টাকা দিত আমার আসা যাওয়ার পর ওই ভালো মতো খাওয়া দাওয়া করে বাঁচার মতো ছিল। তো ছুটির দিন থাকতো, শনিবার রোববার দুদিন ছুটি পেতাম। ছুটির দিনে আমি টিউশন করতাম যাতে মায়ের ডাক্তার খরচাটা তুলতে পারি, দুটো বাচ্চাকে পড়াতাম, ওরা বাড়িতে আসতো, তার জন্য পড়াতে পারতাম। গিয়ে তো পড়ানো আমার পক্ষে সম্ভব ছিল না সারা সপ্তাহ কাজ করার পর। নিপু বলছে, দিদি শীতের সময় মা খুব চিন্তা করতো, কারণ বাইরে না আমাদের ওই দিকটা পুরো ফাঁকা হয়ে যেত, আর এমনি খড়দার দিকটা ওই সময় শীতে ঠান্ডার সময় অতটা লোকজন থাকতো না। বলছে, আমি ওরকম একটা শীতের রাতে ট্রেন থেকে নামি, তখন 8টা পৌনে 8টা বাজে, নেমে আমি আমার মতো আসছি। হঠাৎ করে একজন বয়স্ক লোক আমার কাছে আসে। এবার উনি আগে পরে কোথায় ছিল, কোন কোণে, আমি অত দেখিনি। প্রত্যেক দিন আমি ট্রেন থেকে নামি, নিজের মতো মনে কানে হেডফোন দিই, গান শুনতে শুনতে সোজা আমি হেঁটে হেঁটেই বাড়ি আসি। আমি কোনো টোটো অটো কিছুতে উঠি না। আমার বাড়ি মোটামুটি স্টেশন থেকে আসতে পায়ে হেঁটে 8 ঘন্টা লাগে। আমি হাঁটি, সকালেও তাই বিকালেও তাই। এই নিম্ন স্যালারিতে যদি আমি আবার মানে টোটো বা অটো করি বা রিক্সা ধরি, তাহলে আমি ঘরে ক টাকা আনবো? তার জন্য আমি মানে হেঁটে যেতাম, হেঁটে আসতাম, শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে। তো সেদিন আমি হেঁটে আসছি, হট করে কোথা থেকে একজন বয়স্ক মহিলা, মাথায় ঘোমটা দেওয়া, গায়ে একটা কালো চাদর বা শাল কিছু মোড়ানো, আর আমি স্টেশন থেকে নেমে যখন আসছি, যেখানটা ওনার সাথে দেখা হয় সেখানটা বেশ অন্ধকার রাস্তা, আমাকে হট করে বলছে, মা একটু দাঁড়াবি মা। গলাটা না যেন কীরকম একটা ভারী পুরুষ পুরুষ টাইপের, কিন্তু মহিলা উনি। তো অনেকে বয়স হলে ওরকম হয়তো হয়ে যায়। আমি দাঁড়ালাম, আমি বললাম, কি হয়েছে আমাকে বলছো? ওখানে কেউ নেই আগে পরে, আমি তবুও বোকা বোকা প্রশ্নটা করলাম, আমাকে বলছো? বলছে, হ্যাঁ মা, তোকেই বলছি, আমাকে একটুখানি তুই সাহায্য করবি। খুব আস্তে আস্তে কথাটা বলছে, কিন্তু কথার ভয়েসটা পুরুষ মানুষের মতো। আমি তখন বললাম, হ্যাঁ বলো কি, যদি পারি করব, বলো তাড়াতাড়ি বলো, বাড়ি যাব, ঠান্ডা লাগছে প্রচণ্ড। ট্রেনের মধ্যে ছিলাম, ট্রেনের মধ্যে লেডিস প্রচণ্ড ভিড় থাকে ওই সময়টা, নামার পর পুরোটা ফাঁকা, একা রাস্তায়, বেশ ঠান্ডা লাগছে, জাঁকিয়ে শীতও পড়েছে। আমি বললাম, বলো বলো তাড়াতাড়ি বলো। তখন ওই বয়স্ক বৃদ্ধা আমাকে বলছে, তুই আমাকে একটুখানি আমার বাড়ির ওখানে ছেড়ে দিয়ে আসবি। আমি না মা যেতে পারছি না, আমার পাটা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি বললাম, পা দিয়ে রক্ত বেরোচ্ছে? আমি আবার মোবাইল, আমার কাছে মোবাইল ছিল, মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, অন করে আমি দেখলাম সত্যি পা দিয়ে না রক্ত বেরোচ্ছে, মানে দাঁড়িয়ে রয়েছে, পা দিয়ে সত্যি রক্ত বেরোচ্ছে, রাস্তায় মোটামুটি অনেকটা রক্ত পড়েছে। আমি দেখে বললাম, তুমি বাড়ি যাবে? বাড়িতে তোমার কে কে আছে? তুমি আগে চলো আমার সাথে কোনো মেডিসিনের দোকানে, চলো তোমাকে আগে ভালো করে পাটা দেখাই, চলো তুমি। সে কোনো মতে যাবে না, সে বলছে, না আমাকে বাড়ি তুই নিয়ে চল। আমি বললাম, তুমি বাড়ি যাবে কি, এরকম করে রাস্তা দিয়ে তো তোমার রাস্তায় পা দিয়ে রক্ত বেরোবে। বলছে, কিছু হবে না, তুই আমাকে নিয়ে চল। আমি বললাম, ঠিক আছে, অনেক করে কিন্তু বলেছি, সে নাছর বান্দা আমার কথা শুনিনি। আমি তাকে ধরলাম, আমি ধরেছি তাকে, আমি ধরেছি যখন, সে আমাকে বলল, ধরতে হবে না, তোর কাছে ব্যাগ আছে, তুই তো এত ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিস, আমাকে ধরতে হবে না, আমি তোর সাথে সাথে যাব। আমি বললাম, ঠিক আছে। তো দেখলাম উনি ওই খড়দায় রেলের যে বস্তি আছে, উনি ওখানেই থাকেন। আমাকে ঘুরিয়ে উল্টো দিক থেকে উনি নিয়ে যান, আমি না ওনার বাড়িতে যাই। আমাকে উনি দূর থেকে বলছে, ওই যে এটা আমার বাড়ি, যা বাড়িতে গিয়ে তুই দেখ, আমার ছেলে আছে, ছেলে আছে, বৌমা আছে, ওদের ডাক। আমি বললাম, দেখো তুমি তো বাড়ি পর্যন্ত চলে এসছো, তুমি যখন বাড়ি পর্যন্ত চলে এসছো, এতটা হেঁটে আসলে, আর একটু তুমি আমার সাথে চলো না, বাড়িতে চলো, আমি গিয়ে ডাকছি, চলো। আমাকে বললো, না
আমি এখানে দাঁড়াচ্ছি, আমার পায়ে খুব ব্যথা লাগছে, জুতো নেই পায়ে, খালি পায়ে কিন্তু। বলছে আমার পায়ে খুব ব্যথা লাগছে মা, তুই একটুখানি যা, তুই গিয়ে তুই ওদেরকে ডাক, আমার ছেলেকে ডাকলে আমার ছেলে আমার জন্য চিন্তা করছে, দেখ দেরি হলে আমার ছেলে চিন্তা করে, ছেলে বৌমা সবাই চিন্তা করছে, আমার দুটো নাতি আছে, তুই ডাক, আমি এখানে দাঁড়াচ্ছি। আমি না বললাম ঠিক আছে দাঁড়াও, আমি খুব তাড়াতাড়ি হেঁটে গিয়ে দরজার মধ্যে, দাদা কেউ আছেন, দাদা একটু দরজাটা খোলেন না দাদা, বলতে দরজাটা ভিতর থেকে কেউ খুললো, খুলে আমাকে বলছে কে বলুন তো, চিনতে পারলাম না, আপনি কি আমাকে খুঁজছেন? মনে হয় ওনার ছেলে। তখন আমি বললাম আর বলবেন না, আপনার মা না এই আমাকে রাস্তায় উনি দেখে ওনার পা কেটে গেছে জানেন, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলো, আপনার বাড়ি পর্যন্ত, আপনি একটু দেখুন না, আপনার মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে হাঁটতে পারছে না। উনি আমার সাথে এতটা আসলো, কিন্তু এখন বলছে যে ছেলে বৌমাকে ডাকতে, একটু দেখেন না। তখন ছেলে হাওয়া করে কাঁদছে। আমি তখন বলছি আপনি কাঁদছেন কেন দাদা, আপনার মায়ের পাটা ওরকম ব্লাড বেরোচ্ছে, আপনি কাঁদছেন, আপনি একটা কাজ করুন না, এখন তো বেশি রাত হয়নি, 8:30 হয়তো বাজে তখন, কতটাই হবে, বেশি হবে না, আমি টাইমটা মানে 8:30 অনুমান করে বলেছি, আমি জানি না। তো তখন বলছে আপনি মাকে নিয়ে আমার সাথে চলুন, আমি দেখলাম বস্তিতে থাকে, আমার কাছে আছে 300-400 টাকা। আমি বললাম দাদা আপনি নিয়ে চলুন, আমি কিছু টাকা আছে আপনাকে আমি দিচ্ছি, আপনি আপনার মায়ের পাটা ড্রেসিং টেসিং করিয়ে নেন। তখন বলছে দিদিমণি আপনি পেছনে তাকিয়ে দেখেন কোথায় আমার মা। আমি না ঘুরে তাকালাম, তাকিয়ে না পুরো অবাক, আমার হাত পা না ঠান্ডা হয়ে গেছে পুরো, না মানে আমি আর কি কি আমি কিছু বুঝতে পারছি না। আমাকে তখন ওনার বৌমা আমাকে বললো বোন তুমি ঘরে আসো। আমি না জুতোটা খুলে বোকার মতো ঢুকে গেলাম ঘরে। আমাকে বলছে বোন আমাদের যে শাশুড়ি মাকে তুমি নিয়ে এসছো না, উনি গত 3 দিন আগে, আজকে 4 দিন, উনি রেলে কাটা পড়ে মারা গেছেন। আমি না মাথায় পুরো হাত, তাহলে আমার সাথে জিয়া আসলো, কথা বললো, আমি ধরলাম। বলছে কেন জানো, কালকেও একটা ভাই এরকম এসছে, উনি অ্যাকচুয়ালি বাড়িতে আসছিলেন, উনি ভিক্ষা করতেন, ওই বৃদ্ধা উনি ভিক্ষা করতেন, উনি রেলের বস্তিতে যারা থাকেন খুব নিম্ন গরিব মানুষরাই থাকেন বেশিরভাগ। তো উনি ভিক্ষা করতেন, ওনার ছেলে জোগালির কাজ করে, বৌমা লোকের বাড়ি কাজ করে, সবটা আমি শুনলাম। উনি মারা গেছেন রাতের বেলা, যখনই ওই রাস্তা দিয়ে কেউ একা আসে তাকেই বলে আমার বাড়িতে আমাকে দিয়ে আসবে বাবা, বললে এই নিয়ে 2 জন হলো। কালকে এক ভাই এসছিল, অল্প বয়স্কী 21-22 বছরের একটি ভাই, আর আজকে আসলে তুমি, এর পরের দিন দেখা হলে ডাকলে দাঁড়াবে না, চলে যাবে। কালকেও ভাইটাকে এই কথাই বলেছি। তখন মানে আমাকে নিপু বলছে বোন দিদি আমি বাড়ি যাব কি, আমার মানে শরীর না ঠান্ডা হয়ে গেছে, মানে পুরো নাট ছেড়ে দিয়েছে। আমাকে মা ফোন করে, মাকে আমি কিছু বলতে পারলাম না, ওই দাদা ভাই আর ওই বৌদি বাচ্চা দুটোকে পাশের একজনকে বসিয়ে আমাকে নিয়ে আমার বাড়িতে এসে, আমার মা তো অবাক হয়ে গেছে কি ব্যাপার, বলছে কিরে তোর শরীর খারাপ নাকি, কি হয়েছে? আমি বললাম না না। তখন ওই দাদা আর বৌদি মানে ওই বৃদ্ধা মহিলার ছেলে আর বৌমা আমার মাকে সবটা বলল। আমার শরীর খারাপ কিছু হয়নি, আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, সব কিছু। কিন্তু আজও ভাবি যে আমি একটা আত্মা যে কাটা পড়েছিল রেলে, আমি মানে তাকে তার বাড়ি রেলের বস্তি পর্যন্ত নিয়ে যাই, সে আত্মার সাথে হেঁটে যাই। অবাক করা ঘটনা না? সত্যি এটা বাস্তব ঘটনা। তো কেমন লাগলো দুটো ঘটনা, ফিডব্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার সোজা যাবো কোথায় না, আমরা কমেন্টে। চলো চলো আমরা দেখি আমাদের প্রথম কমেন্ট কে করেছো। আচ্ছা প্রথম কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো জয়, বলেছো দিদিভাই আমি আপনার ভিডিও বাংলাদেশ থেকে দেখি, কালকে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আশীর্বাদ করবেন, আমি অনেক ভেঙে পড়েছি,
বড় মায়ের কাছে আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন পাশ করি। আমি তোমাকে ফিডব্যাক দিয়েছি, তো ফিডব্যাক দিয়েছি, জয় বড় মায়ের জয়। অবশ্যই তোমার রেজাল্ট খুব ভালো হবে। আমি যখন বলে দিয়েছি তখন ভালো হবে, চিন্তা করতে হবে না। হ্যাঁ, তা বলে এই না সোনা দিদিভাই বলে দিয়েছে পড়বো না, মন দিয়ে পড়ো, তোমার রেজাল্ট তোমার ধারণার বাইরে হবে। বনানী কর্মকার দিদিভাই বলেছো আমার বাড়ি আসো না কেন? আসবো দিদিভাই, আসবো। রেখা অধিকারী দিদিভাই তারপর কমেন্ট করেছো। আমাদের হোয়াইট কিং বোন, তারপরে এসদেব রয় বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, তারপর কমেন্ট করেছো এসদেব রয় আবার, তারপরে সুনিতা চন্দ্র কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই তুমি সময় পাওনি, বিকেল 4টের সময় শুনছো, ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর পিঙ্কি দাস হোয়াইট কিং বনু, তারপরে সাধন জানা কিং কোপরা, পুষ্প দত্ত, তারপরে আমাদের কমেন্ট করেছো বাংলাদেশ থেকে মিম ফুলেশ্বরী চক্রবর্তী, সৈনী রয় ছোট্ট বোন, তারপরে ঝুমা চ্যাটার্জি, আয়ান হালদার, সুদীপ্ত ব্যানার্জি, রূপা দে, বনশ্রী মা কমেন্ট করেছো, সুজাতা দাস, শ্রাবণী হাজরা, অনুরুদ্ধ দাস, তারপর কমেন্ট করেছে শুভঙ্কর ঘোড়ই, কিষাণু মান্না, অসীম দাস, গোপাল দাস, কৃষ্ণা ধারা, ডালি দেবনাথ দিদিভাই, জলি হাজরা দিদিভাই, তারপর পাপ্পু দে ভাই, সুমনা ভট্টাচার্যা, সোনু কমেন্ট করেছো, শঙ্কর শঙ্কর ভদ্রা কমেন্ট করেছো, শম্পা মিত্র, প্রদীপ দাস, চৈতালি রয়, মধুমিতা ভৌমিক, তারপরে চৈতালি চক্রবর্তী কমেন্ট করেছো, একদম শেষে মৌয়া পল। দেখেছো কত সমানে মেসেজ আসছে তোমাদের, কমেন্ট করছি এর মধ্যেও কত মেসেজ আসছে। যাই হোক, এখনের মতো ঘটনাটা এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপর থাক, এই বলে আজকের মতো ঘটনা শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবে। জয় বড় মায়ের জয়, শুভরাত্রি।